This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা 6 মানেই 5 কথা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভালো করে শুনবেন। বাংলাদেশের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। টিভি9 বাংলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারতে ঢুকে আধার কার্ড বানায়, ভোটার কার্ড বানায়, বাংলাতে দুবার ভোটও দেয়। টিভি9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল বাংলাদেশি রোকেয়া বিবির। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ করে রোকেয়া। সল্টলেকে সেক্টর 5-এ একটা ঝুপড়িতে বাস করত। আর এখন এসআইআর শুরু হতেই বাংলাদেশ ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিলাম। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, তা ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে, ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই। এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা, এর আগে একাধিকবার আমরা দেখিয়েছিলাম বহু মানুষ, বহু মহিলা তারা বলছেন তারা দিনের পর দিন আবেদন করা সত্ত্বেও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি। 2 থেকে 2.5 সপ্তাহ আগে তোমার নিশ্চয়ই মনে আছে, মেদিনীপুরে দেখেছিলাম মহিলারা রাস্তায় নেমে এসেছিল, তারাও বলছিলেন তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। আর এখানে কারা সহজে লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছেন? যারা ওপার থেকে এখানে আসছেন, আধার কার্ড করছেন, ভোটার কার্ড করছেন। তন্ময়, যেটা তুমি বললে সেটা শুধু এই একটি ঘটনায় নয়, মেদিনীপুরের গোটা রাজ্যে, সেটা মালদাতে আমরা কিছুদিন আগে দেখেছিলাম গ্রামকে গ্রাম তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না। আমরা বাঁকুড়াতে দেখেছিলাম অনাহারে এক বৃদ্ধের মৃত্যুর পর সেই বৃদ্ধের যে স্ত্রী, তিনি বললেন তার রেশন কার্ড নেই, তার আধার কার্ড নেই, তিনি কোনো কিছু পান না। বারবার বলেছেন কেউ ব্যবস্থা করে দেয়নি। এগুলো ঘটনা। প্রশ্ন হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে শেষ পর্যায়টা হচ্ছে কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য তাকে রেকমেন্ড করতে হয়। অর্থাৎ আমি ফর্ম ফিল আপ করে দিলাম, সে সেটাতে রাইট দেবে, সই করবে। পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েতের সদস্য, তারপর প্রধানের মারফত ভিডিওর কাছে যায়, আর পুরসভা হলে কাউন্সিলর, তারপর সেখান থেকে যে পুরসভার অফিসে যায়। তাহলে এইখানে রাজনৈতিক নেতারাই হচ্ছেন পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর, তাহলে তাদের মদত রয়েছে। এই যিনি বলছেন আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম বাংলাদেশের রোকেয়া বিবি, তাহলে তুমি এই রাজনৈতিক মদত পেয়েছেন। 1, 2, তাকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে। অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড লাগে। এই আধার কার্ড পেতে গেলে কি কি লাগে? আমাকে চোখের ছবি করতে হয়, আমাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, আমাকে পাশাপাশি জন্ম সার্টিফিকেট দিতে হবে, এবং আমাকে এলাকার প্রতিনিধি ছিলেন তার সার্টিফিকেট দিতে হবে। তাহলে তো থাকবে এখানে একটা চক্র, এবং সেই রাজনৈতিক নেতাদের ছোঁয়া থাকছে এখানে। ফলে যা যা করেছে, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক, এবং ব্যাংক অ্যাকাউন্ট, তারপর লক্ষ্মীর ভান্ডার নেওয়া, এই সমস্তটা কিন্তু এই রাজ্যের একটা অংশ তারা টাকার বিনিময়ে দিয়ে দেয়। ফলে এটা এতটাই ভয়ঙ্কর যে আমার রাজ্যের মানুষ, আমার দেশের মানুষ, তার খাবারে এরা ভাগ বসাচ্ছে, তার প্রাপ্যতে এরা ভাগ বসাচ্ছে, আমাদের সকলের ট্যাক্সের পয়সা থেকে যেটা দেওয়া হয়। নজর থাকবে তন্ময়। আর এই ঘটনার পর বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন পেয়েছি আমরা। কে কি বলেছেন একবার শোনাই। লম্বা লাইন হাকিমপুর সীমান্তে এই অলক্ষীর বিদায় হোক, আর এই অলক্ষীর সঙ্গে পশ্চিমবঙ্গের যে অলক্ষী আছে তারও 26-এ বিদায় হোক। এরা আমার রাজ্যে শুধু আমার কাজ দখল করেনি, এরা আমার পরিবেশটাকে শুধু নোংরা করেনি, আমার সংস্কৃতিকে শুধু পরিবর্তন করার চেষ্টা করেনি, এরা আমার ট্যাক্সের পয়সায় লক্ষ্মী ভাণ্ডারও খেয়ে গেছে।
লক্ষ্মীর ভান্ডারের যে ক্রাইটেরিয়া, যে ডকুমেন্ট দেখানো দরকার ছিল সেই ডকুমেন্ট দেখিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকজন যাদেরকে দেখাচ্ছেন তারা সত্যি যদি বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকে থাকেন, তাহলে তারা এই বিএসএফ এর নজর এড়িয়ে এখানে কিভাবে ঢুকলো? তার জবাব তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। আর এবার আপনাদেরকে পরপর কয়েকটা ছবি দেখাবো। এসআইআর শুরু হতেই ঘুম ছুটেছে, বাংলাদেশে ফেরার ধুম লেগেছে। দালালদের হাতে 5,000 টাকা কিংবা 10,000 টাকা গুঁজে এপারে তারা চলে এসেছিল। কেউ 10 বছর আগে এসেছে, কেউ 12 বছর আগে এসেছে। এপারে এসে কেউ কেউ দিনমজুরি করত, কেউ পরিচারকের কাজ করত। এতদিন ধরে বাংলার বিভিন্ন জায়গায় তারা অবৈধভাবে বসবাস করত। আচ্ছা, দেখেও কি দেখেনি প্রশাসন, নাকি প্রশাসনের কাছে কোনো খবর ছিল না তাদের আইবি এতটাই ফেল, নাকি জেনে বুঝেই চুপ করেছিল? এতগুলো মানুষ যে ছবি আমরা দেখাচ্ছি, তারা তো এতদিন ধরে এপার বাংলাতেই ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন। কেউ সল্ট লেকে ছিলেন, কেউ আটঘরায় ছিলেন, নিউ টাউনে ছিলেন, ডানকুনিতে ছিলেন, নিজেরাই বলছেন। তারপর প্রশাসন কি দেখেও দেখলো না, নাকি জেনেও চুপ ছিল? আমি রয়েছি দেখো হাকিমপুরে যে বিএসএফ এর আউটপোস্ট সংলগ্ন হোল্ডিং সেন্টার। তার কারণ নিয়ম রয়েছে, যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করার আগে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। আমরা হোল্ডিং সেন্টারের ছবিটা দেখাতে বলবো। এখন আমার সহকর্মী রজত রয়েছে তোমার সঙ্গে, দেখতে পাচ্ছ যে এখানে অনেকেই রয়েছে, অসংখ্য রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছে। কিছুই করেনি, কয়েক মাস আগে এসেছিলাম, কাজ করতাম, এই চলে যাচ্ছে। কি কাজ করতেন? ওই জন্মজুরি খাটতাম, রাজমিস্ত্রির জোগাড়ি দিতাম। চলে যেতে হচ্ছে কেন? এমনিতে চলে যাচ্ছে। আমরা এই হোল্ডিং সেন্টারের ছবিটা আমরা এক এক করে তুলে ধরার চেষ্টা করছি, যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনি এখানে কবে এলেন? 3 বছর আগে। এই যে ভাঙাচুরু প্লাস্টিক বোতল রাস্তা দিয়ে টোকাতাম। কোন জায়গায় সেটা? রাজারহাটের ভিতরে। রাজারহাটে। এই হাকিমপুর বর্ডার না অন্য কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকলাম মানে দালাল মারফত করে আসলাম। মোবাইল তো ব্যবহার করতে? কার নামে? দোকান থেকে একটা সিম নিয়ে নিলাম, একটা মনে করো যে যেরকম তোমাদের সঙ্গে পরিচয় হচ্ছে এরকম মনে করো পরিচয় হয়ে একটা নাম্বার সিম তুলে নিলাম। বাংলাদেশ যাচ্ছেন তো? বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। কেন? শুনছি মানে দেশে এরকম হবে, সবাই চলে যাচ্ছে, বাংলাদেশের লোক কোনো থাকছে না। আবার কি দালাল ধরবেন আসার সময়? না, আর ধরবো না। কেন? আমার ভুল হয়ে গেছে। দালাল ধরা ভুল? ভারতে কবে এসেছিলেন? 12 বছর আগে এসেছিলাম। এই ফোনটা ব্যবহার করছেন, এই সিমটা কার নাম? সিমটা আমার প্রতিবেশীদের নামে। রোজগারের আশায় তখন এপারে চলে এসেছিলাম। কিভাবে? দালাল দিয়ে? দালাল দিয়ে না, ওই কাঠের তেরা বেড দিয়ে মা বাবা চলে এসেছিলাম। তার কাটা পেরিয়ে? তার কাটা পেরিয়ে। এরপরে আসবেন কি করে? দালালি ধরে নাকি? না, এখন দালাল ধরে আসা সম্ভব না। আমরা এসেছি দালাল ধরিনি, এখন যাচ্ছি তাও দালাল ধরবো না। আপনাদের কখন নিয়ে যাওয়া হবে কিছু বলেছে? যে এখান থেকে কিভাবে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে? ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে? কিছু নেয়নি, এখন ক্যাম্পে নিয়ে যাবে, তারপরে সেগুলো নেবে। বিএসএফ কি বলেছে? বলেছে লাইনে থাকতে, এখন যখন ডেকে নেওয়া হবে তখন ডেকে নেওয়া হবে। ভারতে এসে 10 বছর। কিভাবে এলেন? দালাল? কত টাকা দালালি নিল? 8,000 টাকা দুজনে। 8,000 টাকা। আপনারা ছিলেন কোথায়, থাকছিলেন কোথায়? ডানকুনি। ভাড়ার বাড়িতে থাকতেন, সেখান থেকে এখানে এসছেন এবং পুশব্যাকের অপেক্ষায় রয়েছেন। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। খোলা আকাশের নিচে এইভাবেই গত 2 থেকে 3 রাত এইভাবেই রয়েছে। কেউ ডানকুনি, কেউ নিউ টাউন, কেউ কলকাতা, বিভিন্ন জায়গায় তারা থাকেন। তারা স্থানীয় সূত্রে বা পুলিশের সূত্রে তাদেরকে বলা হয়েছে যেহেতু তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই ভারতীয় হওয়ার, তাদেরকে চলে যেতে হবে এবং সেই কারণে তারা এই মুহূর্তে হাকিমপুর যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের কাছে এসে জড়ো হয়েছেন এবং কবে এখান থেকে তাদেরকে পুশব্যাক করা হবে সেটাও এখনও স্পষ্ট নয়। দেখুন, এই হচ্ছে ছবি, এই হচ্ছে দাবি, আর তারপরে রাজনীতি হবে না? হতেই পারে না। কে কি বলেছেন শুনুন। 10 বছর আগে ওনারা ঢুকেছেন মানে বোঝাই যাচ্ছে যে 11 বছর আগে মোদী প্রধানমন্ত্রী হয়েছিল। তো মোদী অমিত শাহ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বর্ডার পার করাটা খুব সহজ হয়ে গেছে, আমাদের দেশে যাত্রা ঢুকে আসাটা খুব ইজি হয়ে গেছে আমাদের দেশে, বোঝাই যাচ্ছে। কিন্তু আজকে যে তাদেরকে ডিটেইন করা হয়েছে, বেরোনোর সময় যখন ধরা গেছে তখন চাইলে ঢোকার সময় ধরা যেত, কেন ধরা হয়নি আমরা জানি না। তারা যখন এখন স্বীকার করছেন যে তারা এরকম ভাবে জাল নথি এখানে ইচ্ছেমতো তৈরি করেছেন এবং সেই নথিকে দেখিয়ে আরো বিভিন্ন সরকারি সুবিধা তারা পেয়েছেন, বিএসএফ এর হাতে ডিটেইন হয়েছেন। সুতরাং ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার যদি মনে করে এনাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে এই যে জাল ডকুমেন্ট তৈরি করার র্যাকেট পশ্চিমবাংলায় চলছে সরকারি দপ্তরগুলোতে, সেটাকে ধরতে পারে। কিন্তু এরকম তো ধরপাকড় বর্ডারে প্রচুর হয়, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের পশ্চিমবাংলার এই বিডিও এসডি অফিসগুলো থেকে জাল ডকুমেন্টের এই র্যাকেটগুলোকে ধরার এখনো পর্যন্ত কোনো উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখা যায়নি।
প্রথমত তারা ভারতবর্ষে ঢুকলো কী করে প্রশ্নটা করে, কারা আসছে কারা থাকছে, তো ঢুকতে পারবো আমাদের পক্ষে সম্ভব না। কী করে বলবো, বলো কী করে এসেছিল, বর্ডার বেরোতে পেরেছে তাই থেকেছে। রাতের অন্ধকারে বিএসএফকে উৎকোচ দিয়ে যদি কেউ চলে আসে তা সে দায়ী কেন্দ্রীয় সরকার। আচ্ছা, কলকাতা শহরে চায়না টাউন কোথায়? নিশ্চয়ই অনেকে জানেন, চাইনিজ খাবার দাবার খেতে যান। বলুন তো কলকাতা বা কলকাতার লাগোয়া বাংলাদেশ কলোনি কোথায়? হতেই পারে আপনি জানেন না, কিন্তু পুলিশ জানবে না? আমরা কিন্তু জেনেছি নিউ টাউনে আরও এক বাংলাদেশ কলোনির খোঁজ পেয়েছি আমরা। এসআইআর শুরু হতেই ফাঁকা হচ্ছে ঝুপড়ি, তালা ঝুরছে একের পর এক দরজায়। স্থানীয়রা বলছেন যে বাংলাদেশিরাই এখানে থাকতো, তারা এসআইআর ভয়ে পালিয়ে গেছে। নিউ টাউনের হাইডার্সের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন, যারা এই এসআইয়ের আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে একের পর এক বাড়িতে তালা এবং এই এসআইআর আবহ শুরু হবার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। বাড়িগুলো দেখলেই বোঝা যাবে মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানেই ঝুলছে একের পর এক তালা। তার কারণ সম্পূর্ণভাবে কিন্তু বসতি ছেড়ে তারা কিন্তু বাংলাদেশে চলে গেছেন, এমনটাই দাবি করছেন এখানকার অন্য যে বাসিন্দারা তারা রয়েছেন। অনেকেই কিন্তু ক্যামেরা দেখে লুকিয়ে পড়ছেন, অনেকে বাড়ি থেকে বেরোচ্ছেন না। সব মিলিয়ে চরম ভয়ের পরিবেশ এই গোটা কলোনি জুড়ে। তার কারণ এখানে বাংলাদেশিরা ছিলেন বা হয়তো আছেন। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, নিউ টাউন। বেশিরভাগ বাড়িগুলোতে তালা, সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি এখানে আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল? না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, এবার তারপরে এখন আবার কিছু কিছু সব চলে গেছে। সব বাংলাদেশ চলে গেছে? সব বাংলাদেশে চলে গেছে। কোথায় চলে গেছে গো? ঘরে গিয়েছে। দেশে? কি কাজ করতো? আমি জানি না, নতুন এসেছে, আমি স্থানীয় লোক এখানকার। আপনি তো স্থানীয়, বুঝতে পারছি। এখানে যারা ছিল সব দেশে চলে গেছে? হ্যাঁ, সব দেশে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ছিল তুমি আসার পরে দেখেছো? আমি দেখি না, সব বাংলাদেশ চলে গেছে, আর কেউ নেই। নিশ্চয় মনে আছে আপনাদেরকে আমরা কয়েক সপ্তাহ আগে দেখিয়েছিলাম মেদিনীপুরে একটা জায়গা, হঠাৎ করে সেখানে একটা পল্লী গজিয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দা বলতো হঠাৎ পল্লী, সেখানে বাংলাদেশিরা থাকতো। হঠাৎ পল্লীর পর মেদিনীপুরে আরও এক বাংলাদেশি কলোনির হদিশ পেয়েছি আমরা। মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায় বাস 50 থেকে 60টি পরিবারের। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ। 2005 সালের পর থেকে উত্তরপাড়া এলাকায় বাস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এসআইআর শুরু হতেই তাদের বুক দুরু দুরু। 11 বছর চলে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা। রাত্রিবেলা আমরা শুই ঘুমাই, আমাদের ঘরে আগুন দিছে, তখন আমরা ওই যে পিছন দিয়ে বেরাইছি, আমরা আর ওদিকে আর ঘুরিয়েও তাকাইনি। পিছন দিয়ে বেড়াই লুকাই এখান থেকে সেখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আমাদের 4 জন ছিলাম, আমাদের 4 জন থেকে 5,000 টাকা চাইছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি, একটু ঘুরতে হয়েছে। হ্যাঁ, আধার কার্ড হয়ে গেছে। অনেকজন আমরা একই জেলারই আছি। ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেয়, তবুও বাংলাদেশ যাব না। অত্যাচারিত হয়েছি, মা মাসি মানে ছেলে দাঁড় করায় মাকে অত্যাচার করছে। এগুলো আমাদের চোখের সামনে দেখে আমাদের মানে তখন আমরা আমাদের ভিতরে ছিলাম না। 11 বছর চলে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা। রাত্রিবেলা আমরা শুই ঘুমাই, আমাদের ঘরে আগুন দিছে, তখন আমরা ওই যে পিছন দিয়ে বেরাইছি, আমরা আর ওদিকে আর ঘুরিয়েও তাকাইনি। পিছন দিয়ে বেড়াই লুকাই এখান থেকে সেখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আমাদের 4 জন ছিলাম, আমাদের 4 জন থেকে 5,000 টাকা চাইছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি, একটু ঘুরতে হয়েছে। হ্যাঁ, আধার কার্ড হয়ে গেছে। অনেকজন আমরা একই জেলারই আছি। ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেয়, তবুও বাংলাদেশ যাব না। অত্যাচারিত হয়েছি,
মা মাসি মানে ছেলে দাঁড় করায় মাকে অত্যাচার করছে, এগুলো আমাদের চোখের সামনে দেখে আমাদের মানে কারো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এবং সবচেয়ে বড় কথা, আজকে তারা নিজেরা মুখে স্বীকার করছেন যে কিভাবে অত্যাচারকে সামলে নিয়ে অত্যাচার এবং আতঙ্কের মধ্যে তারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। তাই আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা প্রত্যেকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতবর্ষের নাগরিকের মর্যাদা পাবেন এবং যেমন আপনারা ভোট দিচ্ছেন তেমনি আপনাদের ভোটাধিকার বজায় থাকবে। নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইনে এই এসআইআর এ নাম না থাকলে 2002 এর লিস্টে নাম না থাকলে কোথাও সিএএতে আবেদন করার জন্য বলেননি। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন, আপনাদের হিয়ারিং হবে। পরবর্তী ক্ষেত্রে জেলাশাসক কী সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন। দেখুন, আপনাদেরকে পরপর আমরা ছবি দেখিয়ে যাচ্ছি। এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার পথে পাকড়াও হচ্ছে দলে দলে অনুপ্রবেশকারী, আর ধৃত অনুপ্রবেশকারীদের পুশব্যাকে বিশেষ নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ধৃত অনুপ্রবেশকারীর আঙুলের ছাপ এবং ছবি তুলে রাখতে হবে, জানতে হবে তার পরিচয় এবং ঠিকানা। যাবতীয় তথ্য আপলোড করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পোর্টালে। সীমান্তরক্ষী বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এনারা যাতে ভবিষ্যতে আবার ঢুকতে না পারেন তাই জন্য এনাদের নথি অবশ্যই গ্রহণ করা, নথি মানে বায়োমেট্রিক নথি গ্রহণ করানো হয় এবং এই গ্রহণ হওয়ার পরে সেটা পিরিয়ডিক্যাল রিপোর্ট আপলোড করতে হয়, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর তাদেরকে রিপোর্ট আপলোড করতে হয়। কারা কারা নতুন ধরা পড়লেন বা কারা কারা ইমিগ্রেন্টস হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের কি কি নথিপত্র আছে সব কিন্তু, এবং তাদের রেটিনা স্ক্যান হয়, ফিজিক্যাল বায়োমেট্রি হয়, সব কিছু হওয়ার পরে সেটা কিন্তু আপলোডেড হয়। এবার পরবর্তীকালে যদি যখন কেউ আসছেন, যেটা আপনার প্রশ্ন যে আবার যদি এরা ফিরে আসে, তাহলে কিন্তু বায়োমেট্রিক স্ক্যানে তারা ধরা পড়ে যাবেন যে এনারা একটা সময় এই দেশে ইমিগ্রেন্টস হিসেবে ঢোকার চেষ্টা করেছেন বা ঢুকেছিলেন, যাকে পুশব্যাক করানো হয়েছে। রাজস্থান কেরলের পর এবার বাংলা। এসআইআর এর কাজের চাপে এক বিএলওর আত্মহত্যার অভিযোগ। মালবাজারের রাঙামাটিতে মহিলা বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় এসআইআর এর কাজের চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন মণি এক্কা। কী কারণে বিএলওর মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের। मेंटली इसका हेल्थ बहुत खराब था। अच्छा, किस लिए कारण? जॉब का बहुत ज़्यादा प्रेशर था, हेडेक। मतलब आईसीडीएस का पहले से प्रेशर था? आईसीडीएस का तो प्रेशर था ही था, उसके बाद बीएलओ का भी था। तो किस किस्म का बीएलओ का, किस किस्म का प्रेशर, थोड़ा सा बताइएगा। कोई फॉर्म बहुत ज़्यादा था, करने के लिए अकेले पड़ जा रहे थे। फिर बेंगोली में फॉर्म था तो हम लोग भी कोई हेल्प नहीं कर सकते थे। এসআইআর এর কাজের চাপে একজন বিএলওর আত্মহত্যার অভিযোগ কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এ অসহনীয় কাজের চাপের জন্য আরও এক বুথ লেভেল অফিসারকে হারালাম। এসআইআর শুরুর পর ইতিমধ্যেই 28 জন প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন এসআইআর আতঙ্কে, কেউ অত্যাধিক কাজের চাপে। কমিশনের অপরিকল্পিত কাজের চাপের কারণে এতগুলো মূল্যবান জীবন শেষ হয়ে গেল। আগে যে প্রক্রিয়া শেষ করতে 3 বছর লাগতো, এখন রাজনৈতিক প্রভুদেরকে খুশি করার জন্য নির্বাচনের আগে 2 মাস সময় বেঁধে দিচ্ছে কমিশন। বিএলওদের উপর অমানবিক চাপ প্রয়োগ করা হচ্ছে। এক্স স্যান্ডেলে এমনটাই পোস্ট করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কের মিথ্যে অভিযোগ তৃণমূলের। 12 রাজ্যে এসআইআর, কোথাও কেউ আত্মহত্যা করছেন না। এসআইআর আতঙ্কে তৃণমূলের নতুন রোগ হয়েছে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। ওনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। উনি আর ওনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে।